গতদিন ওকে ম্যাম। গতদিনে কিন্তু আমরা কোষ সম্পর্কে পড়েছিলাম, তাই না? হ্যাঁ ম্যাম। আমরা প্রথমে জানতে চাচ্ছি, রোল নাম্বার 39, তুমি একটু বলো তো কোষ কাকে বলে? কোষ কাকে বলে বলো তো? আসসালামু আলাইকুম মিস। কোষ কাকে বলে? আসসালামু আলাইকুম ম্যাম। বলো কোষ কাকে বলে? দেহের গঠন ও কাজের এককে কোষ বলে। আচ্ছা, কলা কাকে বলে? কলা কলা কাকে বলে ম্যাম আমি বলি, বলো। উৎপন্নের দিক থেকে একক একই রকম কতগুলো কোষ একই কাজ করে তাকে কলা বা টিস্যু বলে। না, উৎপত্তি সংগঠিত একই রকম এবং একই রকম সংগঠিত হয়ে বলো। উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন অভিন্ন হওয়ার সত্ত্বেও যদি দলবদ্ধভাবে একই ধরনের কাজ করে। করে একই ধরনের কাজ সম্পূর্ণ করে সেই দলবদ্ধ কোষগুলোকেই কলা বা টিস্যু বলে। গুড, সুন্দর হয়েছে। তাহলে আমরা আমরা কলা কত প্রকার শিখেছিলাম? রেখা বলো তো। ম্যাম দুই আমরা প্রকার। কলাটা কত প্রকার শিখেছিলাম? রেখা বলো। ম্যাম কলা বা টিস্যু হচ্ছে দুই প্রকার। কি কি বলো তো? ভাজক টিস্যু আর দুই নাম্বারটা হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা, তারপর এটা হচ্ছে বিভাজন ক্ষমতার উপরে ভিত্তি করে, তাই না? আর প্রাণী দেহে কত প্রকারের? ম্যাম চার ধরনের। কি কি? আবরণী টিস্যু, এরপর হচ্ছে পেশি টিস্যু আর হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে আজকে আমাদের কিন্তু আমাদের যে শিডিউল আছে, শিডিউলে কিন্তু আমাদের করার কথা। তারপরও আমি তোমাদেরকে আজকে স্নায়ু টিস্যু যেহেতু আমাদের পড়া হয়নি, তো সেহেতু আমি স্নায়ু টিস্যুটা তোমাদেরকে দেখাই দেওয়ার পর আমি আমাদের শিডিউলে পড়াতে চলে যাব। স্নায়ু টিস্যু আর যোজক টিস্যু একটু দেখাবো। যোজক টিস্যুটা কি? যোজক কথাটার মানে হচ্ছে কি, আমি প্রথমে এখানে কিন্তু লিখেছি, যোজক টিস্যুটা লিখেছি। যোজক টিস্যু মানে হচ্ছে কি, সংযোজন ঘটিয়ে দেয়। ম্যাম ওটা দেখা যাচ্ছে না। একটার সঙ্গে আমি মিউট করে দিচ্ছি, একটার সঙ্গে আরেকটার কি করে যোগাযোগ ঘটিয়ে দেয়, সেটাকে আমরা কি বলছি? যোজক টিস্যু। যোজক টিস্যু কি করবে? একটি কলার সঙ্গে আরেকটি কলা বা একটি অঙ্গের সঙ্গে আরেকটি অঙ্গের কি করে দিবে? সংযোগ ঘটিয়ে দিবে। সেটাকে আমরা কি বলছি? যোজক টিস্যু, কানেকটিভ টিস্যু বলতে পারি। টিস্যু প্রধানত কঠিন, তরল আর এটা হচ্ছে মেদময় হয় এই যোজক টিস্যুটা। তো রক্ত কিন্তু তরল যোজক কলা, রক্ত কিন্তু এক ধরনের তরল যোজক কলা। তরুণাস্থি, মেদময় কলা, এগুলো হলো তরল যোজক কলা। টেন্ডন, এখানে বইতে রয়েছে, টেন্ডনটা কি করে? টেন্ডনটা হচ্ছে পেশির সঙ্গে হাড়ের সংযোগ ঘটিয়ে দেয়। আবার রক্ত হলো তরল যোজক কলা, সারা দেহে রক্ত কি করে? খাদ্য রস পৌঁছায় দেয়। আবার হচ্ছে প্রত্যেকটা কোষের থেকে কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে, বিভিন্ন রকমের কাজ করে থাকে। আবার মেদ যে আছে, মেদটা কি করে? মেদও তো একটা যোজক কলা, আমরা বলেছি মেদটা স্নেহ পদার্থকে সঞ্চিত করে রাখে। তাহলে আমরা কি জানলাম? যোজক কলা সম্পর্কে জানলাম। আরেকটা যোজক কলা আছে কি? তরুণাস্থি, যাদের টান বা বল সহ্য করার ক্ষমতাটা হাড়ের তুলনায় বেশি, আমরা বলি টান, চাপ, এগুলো সহ্য করার ক্ষমতা হাড়ের তুলনায় এখানে বেশি, তরুণাস্থিতে বেশি। আমাদের নাকের অংশ, আমাদের কানের অংশটা সব, যেটা নরম অংশ, যেটা একটু হাড়ের মতো শক্ত না, একটু নরম, সেটাকে আমরা কি বলছি? তরুণাস্থি বলছি। আচ্ছা, তরুণাস্থিতে আর অস্থির মধ্যে মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ কি হয়? কম বেশি হয়। হ্যাঁ, আমরা এই যে যোজক টিস্যু পড়ছি, তরুণাস্থি কিন্তু যোজক টিস্যু, এবং যোজক টিস্যুর মধ্যে তরুণাস্থি, হাড় সবই পড়ে, কিন্তু হাড় আর তরুণাস্থির মধ্যে পার্থক্য হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণটা হাড়ে বেশি থাকে, আর হাড়ে আর তরুণাস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে, ম্যাট্রিক্সের পরিমাণটা তরুণাস্থিতে বেশি থাকে। এটা হচ্ছে মূল পার্থক্য।
পার্থক্য। এবার আমরা চলে আসি, তাহলে আমরা তো কাজও বলতে পারবো, কারণ রক্তের কাজ বলবো তাহলে যোজক টিস্যুর কাজ হয়ে যাবে, হাড়ের কাজ বলবো তাহলে যোজক টিস্যুর কাজ হয়ে যাবে। আরেকটা তো বললাম যে মেদময় কলা যেটা, সেটা স্নেহ পদার্থ সঞ্চিত করে রাখে। আরেকটা এখন বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি স্নায়ু কলা। স্নায়ু কলাটা আবার কি? তোমরা অনেকেই বলো স্নায়ু কলা হচ্ছে কি কতগুলো স্নায়ু কোষের সমষ্টি। আমরা স্নায়ু কোষগুলোকে কি বলি? নিউরন। স্নায়ু কলার একক কি? নিউরন বা স্নায়ু কোষ। এই স্নায়ু কোষ আমি এখন একটা অঙ্কন করেছি এখানে, এর বিভিন্ন অংশ তোমাদেরকে আমি দেখাবো। তোমাদেরকেও কিন্তু এই স্নায়ু কোষটা অঙ্কন করা শিখতে হবে। দেখো আমি এখানে অঙ্কন করেছি মাথাটা। মাথাটা তোমরা যখন অঙ্কন করবে আগে এরকম ভাবে হালকা করে একটু দাগ দিয়ে নিবে, তারপর কি করবে? সহজভাবে অঙ্কন করার বুদ্ধিটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। হলো? দেখো এরকম ভাবে আমরা নিউরনটাকে অঙ্কন করার চেষ্টা করব। তারপর উপরের অংশ কি দিব? আমরা কিভাবে অঙ্কন করার চেষ্টা করি, আমরা কিরকম ভাবে করবো এটা? এরকম হয়ে আসার পরে এটাকে এরকম হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে এই অংশটা আমরা এরকম ভাবে দিব, একটা এরকম ভাবে একটা দিলাম, ঠিক আছে? তারপর আমরা দেখুন আরেকটা দিই, আমাদের তিনটা দেওয়া আছে, বলতে দাও তিনটাই করবো, আমরা তিনটাই করবো। এটা হলো কি একটা স্নায়ু কোষ হলো আমাদের, যেরকম আমরা চাচ্ছিলাম ঠিক সেরকম। এটা কি অংশ? ডেনড্রন। এটা কি অংশ? ডেনড্রন। ডেনড্রন। তারপরে এটা কি কোষ? দেহ। কোষ দেহ। তারপর এটা কি? অ্যাক্সন। এই কয়টা নিয়ে হচ্ছে কি গঠিত, এই কয়টা নিয়ে হচ্ছে আমাদের স্নায়ু কোষ গঠিত। তোমাদেরকে এরকম ভাবে চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের এটা দেখাই দিলাম। এবার আমাদের শিডিউলে যে পড়াটা আছে সেটা আমরা একটু আজকে দেখে নেব। এটার কাজ করতে হবে, এই স্নায়ু টিস্যুর কাজ করতে হবে। স্নায়ু টিস্যু কি, এটার কাজ করতে হবে। এটা কি আছে কাজ? প্রতিটি স্নায়ু টিস্যু হচ্ছে তিনটি অংশ, আমি লিখে দিয়ে ডেনড্রন, কোষ দেহ এবং অ্যাক্সন। এটা কি করে? উদ্দীপনায় সাড়া প্রদানের জন্য উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত সাড়া প্রদান করে মস্তিষ্কের মাধ্যমে দেহের কার্যরত অংশ উদ্দীপনায় সাড়া দেয়। যেরকম কি তোমার হাতে একটা, ডান হাতে একটা মশা পড়লো, তোমার ব্রেন তোমার বাম হাতকে কি বলবে যে তুমি মশাটাকে মারো, তখন তোমার এই উদ্দীপনায় সাড়া প্রদান করলো, বাম হাত গিয়ে ডান হাতের উপর মশাটাকে মেরে দিল, তাই না? এটা উদ্দীপনায় সাড়া প্রদান করছে। আর কি করছে? দেহে আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় যে কাজ আছে তার মধ্যে সমন্বয় সাধন করে। আমাদের শরীরে যে বিভিন্ন রকমের জৈবিক কাজ চলছে সেগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে। এটাও হচ্ছে স্নায়ু কোষের একটি কাজ। উদ্দীপনা বা বিভিন্ন ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। হ্যাঁ, তোমাকে যদি আমি বলি তোমার কোনো স্মরণীয় ঘটনা বলো, তাহলে
তোমার স্মৃতিতে যে ঘটনাগুলো ধারণ করেছো তার মধ্যে থেকে তুমি একটা বলবে যা তোমার ব্রেনে বা মস্তিষ্কে ধারণ করে রেখেছো। এটাও কিন্তু আমাদের স্নায়ু কোষের একটা কাজ। তাহলে আমাদেরকে কি পড়তে হবে? স্নায়ু কোষ কি, স্নায়ু কোষের কাজটা আমাদেরকে পড়তে হবে। আমরা এটা সম্পর্কে আজকে জানলাম। চিত্র অঙ্কন করতে হবে, বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে, এটা কিন্তু মার্কস আছে। এবার তাহলে আমরা চলে আসি আমাদের আজকে যে অধ্যায়টা আমাদের পড়ার কথা, সেটা হলো পঞ্চম অধ্যায়, ছোট্ট একটা অংশ। এবার চলে আসি আমরা আমাদের আজকের শিডিউলে কিন্তু পড়া কি আছে বলতো? আছে পরিপাকতন্ত্র কাকে বলে। আমাদের বইয়ের প্রথমেই কিন্তু রয়েছে পরিপাকতন্ত্রের কথা, তাই না? যে আমরা যে খাবারটা গ্রহণ করি সে খাবারটা কিন্তু বেশ জটিল প্রকৃতির। সে খাবারটাকে আমরা কিন্তু সহজে কিন্তু হজম করতে পারি না, তাই না? আমরা সেই খাবারটাকে সহজে আমরা হজম করতে পারি না। তখন আমরা কি করি? আমরা যে খাবারটা গ্রহণ করি সে খাবারটা কোন ধরনের? এটি জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু এবং এনজাইমের সহায়তায় এই খাবারটাকে আমরা কি করি? সরল, তরল এবং শরীরের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করি। কি করি এটাকে? আমরা আমাদের প্রথমে আমাদের মুখে খাবারটা যায়, আমার দাঁত দিয়ে খাবারটা চিবোয়, তারপর আমাদের মুখের মধ্যে লালা থাকে, লালার সঙ্গে খাবারটা মিশ্রিত হয়, হওয়ার পর আমরা কি করি? সেগুলো গলদকরণ করি। গলদকরণ করার পর আমাদের পাকস্থলীতে খাবারটা যায়। পাকস্থলীর সংকোচন প্রসারণের মাধ্যমে সেটা আবার কি হয়? ছোট ছোট টুকরোয় পরিণত হয়। তারপর সেগুলো আবার বিভিন্ন এনজাইমের সহায়তায় পরিপাক হয়। হওয়ার পর আমাদের কি হয়? প্রত্যেকটা কোষের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয় এবং সেগুলো রক্তের মধ্যে মিশে প্রত্যেকটা কোষে চলে যায়। এটা হচ্ছে পরিপাক পদ্ধতি। তাহলে আমরা কি বলবো? পরিপুষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র কাকে বলে? শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয় তাকে আমরা কি বলি? পরিপাক প্রক্রিয়া। আর যে তন্ত্র এই পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে আমরা কি বলি? পরিপাক তন্ত্র। তাহলে কি বললাম? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আমরা আমাদের গৃহীত বা জটিল অদ্রবণীয় খাদ্যবস্তুকে আমরা এনজাইমের সহায়তায় সরল, তরল এবং হচ্ছে গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করি, সেই প্রক্রিয়াটাকে বলি পরিপাক প্রক্রিয়া। পরিপাক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যে তন্ত্র বা পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ করে যে তন্ত্র তাকে আমরা কি বলি? পরিপাক তন্ত্র। কি বোঝা গেল? বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আমরা কিন্তু ম্যাম। বলো। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম। আর আছে কি? লালা। লালাটা কি? লালা এরপরে আছে লালা। পরিপাক প্রক্রিয়া কি সেটা কিন্তু পড়লাম, পরিপাক তন্ত্র কি সেটাও কিন্তু জানলাম। এখন আমরা একটু শুধু জানবো লালাটা কি, এনজাইমটা কি। আমরা যখন কোনো কিছু খাচ্ছি বা আমরা যখন তোমার মুখের সাথে তুমি যেটা পছন্দ করো, অনেকগুলো রসগোল্লা তোমার আমি সামনে তোমায় এনে দিলাম, তাহলে কি হবে? খেতে দিলাম না, শুধু এনে তোমাকে দেখাচ্ছি, তোমার মুখের মধ্যে কি হবে? একটা একটা তরল পদার্থের আবির্ভাব ঘটবে, তাই না? তখন কি হবে? তোমার খেতে ইচ্ছা করবে। তাহলে ওই যে তরল পদার্থটার কথা বললাম, বর্ণহীন একটা তরল পদার্থ, এটাই হচ্ছে লালা। আমাদের মুখে পশ্চাতে 3 জোড়া লালা গ্রন্থি আছে যেখান থেকে লালা নিঃসৃত হয়। হ্যাঁ, তো লালাতে কিন্তু এনজাইম থাকে, লালাতে বিভিন্ন এনজাইম থাকে। আমরা লালা সম্পর্কে আমরা জানবো যে লালাটা কি। এখানে কিন্তু আছে বইতে, দেখো মুখের মধ্যে যে এখানে আছে, দেখো মুখের মধ্যে খাবারের সঙ্গে লালার কাজটা কি? লালা খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে খাবারটাকে তরল এবং নরম করে, গলদকরণে সাহায্য করে। এটাই হচ্ছে লালার কাজ, ঠিক আছে? আর মুখের পেছনে অবস্থিত লালা গ্রন্থি থেকে কিন্তু লালাটা কি হয়? নিঃসৃত হয়। তাহলে লালা গ্রন্থি সম্পর্কে আমরা জানলাম যে লালা গ্রন্থি লালা নিঃসৃত করে, আর আমাদের মুখের পশ্চাতে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। আর লালা গ্রন্থি খাদ্য পরিপাকে সাহায্য করে। লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে,
আচ্ছা, লালাতে এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। হ্যাঁ, সেই এনজাইমের আবার কি ধর্ম সেটা আমরা এবার জানবো। বইতে 3টা ধর্ম দেওয়া আছে, 3টি ধর্ম ভালো করে পড়তে হবে। যে একটি বস্তু, এমন একটি বস্তু, এনজাইম হলো এমন একটি বস্তু যে বস্তুটা কি করে, যা খাদ্য বস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে। তাহলে এনজাইম কি, এই প্রশ্ন যদি কখনো আসে, কি প্রশ্ন, আমরা কিন্তু লালা শিখলাম, লালা কি সেটা কিন্তু জানলাম আমরা, তাই না? লালা বর্ণহীন তরল পদার্থ যা খাদ্য গলনীকরণে সাহায্য করে। লালা, ম্যাম লাল লিখছেন। হ্যাঁ, এনজাইম, এনজাইম, এনজাইম কি? কিচেনের লাইটটা অফ করে দেন, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখো এনজাইম কি, এনজাইমটা কি সেটা আমরা এবার জানবো। এনজাইম হচ্ছে এমন একটি পদার্থ যা খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে খাবারটা কি করে, খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়ে মিশ্রিত হয়ে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, নিজে অপরিবর্তিত থাকে এবং খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে খাবারকে পরিপাকে সাহায্য করে। দ্বিতীয়ত কি, এনজাইম কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত কাজ করবে, এরপরে কিন্তু সে আর ওরকম ভাবে সক্রিয়ভাবে কাজ করতে পারবে না। এনজাইমটা কি বললাম, এনজাইম নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সে কাজ করে, আর ওই তাপমাত্রার পরে গিয়ে সে সক্রিয়ভাবে আর কাজ করতে পারবে না। তারপর আছে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট ক্রিয়া করে বা নির্দিষ্ট কাজ করে, এটা বলতে পারি আমরা। যে যেরকম তোমরা বিভিন্ন রকমের খাবার খাও, দেখা যাবে কি ট্রিপসিনটা প্রোটিনের উপর কাজ করছে। হ্যাঁ, তো এরকম পার্টিকুলার এনজাইম পার্টিকুলার খাবারের উপরই ক্রিয়া করে সেই খাবারটাকে কি করবো, হজমে সহায়তা করবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে অ্যামাইলেজ, সেটা শর্করা জাতীয় খাবারের উপর কাজ করছে। এরকম ভাবে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট খাবারের পরিপাকের নির্দিষ্ট ক্রিয়া করে থাকে। তাহলে আমরা কিন্তু আজকে বেশি পড়বো না, আজকে আমরা যেহেতু আমাদের ওই অংশটুকু পড়েছি, দ্বিতীয় ম্যাম জরুরি ছিল। হ্যাঁ বলো। লালাটা একটু বুঝিয়ে দিন ম্যাম। লালা, লালা হচ্ছে বলবে যে আমাদের মুখ গহ্বরের মধ্যে যে একটা বর্ণহীন তরল পদার্থ আমরা দেখতে পাই যা খাদ্য গলদকরণে সাহায্য করে, একে আমরা লালা বলি। লালাতে এনজাইম থাকে। ঠিক আছে ম্যাম 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 ভিতরে যে পানির মতো তরল ম্যাম উপস্থিত হলো, এনজাইম বললেন, বলো। ম্যাম এনজাইম বললেন মানে নির্দিষ্ট নির্দিষ্ট গরমের কারণে বন্ধ হয়ে যায় কাজ করে, কত ডিগ্রি তাপমাত্রায়? সেটা এক একটা এনজাইম এক একটা তাপমাত্রা নিবে, তবে প্রত্যেকটা এনজাইমের জন্য নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যে ওই নির্দিষ্ট তাপমাত্রাতে সে ভালো কাজ করবে, তারপর আর কাজ করবে না। যার কারণে কি হয় জানো, ওই যে গরমের সময় তোমার ক্ষুধা কিন্তু বেশি লাগে, কেন জানো? গরমের সময় তোমার এনজাইম গুলো একটা নির্দিষ্ট তাপমাত্রা পায়, তখন সে নির্দিষ্ট কাজ করে। শীতের মধ্যে খিদা কম লাগে না, কেন? তোমার এনজাইম গুলো তাপমাত্রা পাচ্ছে না, খাবারগুলো কোরকম ভাবে হজম করতে পারছে না, যার কারণে তোমার খিদাও কম লাগছে। ঠিক আছে, তো এখানে 3টা ধর্ম আছে। এমন এক এনজাইম এমন একটি বস্তু যা খাদ্য দ্রব্যের সঙ্গে মিশ্রিত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে, কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারপর আরেকটা কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইম সক্রিয়ভাবে কাজ করে। আরেকটা কি বললাম, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। ঠিক আছে, এটা 3টা হচ্ছে কি এনজাইমের ধর্ম। আর লালাটা আমরা পড়লাম, তাই না? তোমাদের এখন কথা এইটুকুর মধ্যে কেউ কিছু বুঝতে পারোনি এরকম আছে কি, যে বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, আমি এবার তোমাদেরকে জিজ্ঞাসা করছি, লালাটা কি বলো তো? ম্যাম আমি বলবো, বলো। যে সকল লালা হলো এক ধরনের খাদ্যে এই তরল পদার্থ পরিবর্তন ঘটতে অংশ নেয় যা আমাদের তাদেরকে খাদ্য একত্রে পরিপাকে সাহায্য করে। লালা বলে।
হ্যাঁ, লালা হলো এক ধরনের বর্ণহীন তরল পদার্থ যা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটা আমাদের খাদ্য গলনীয়করণে সাহায্য করে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন এনজাইমটা কি বলো তো একটু? এনজাইম এমন একটি বস্তু যা খাদ্য বস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ার সাহায্যে সাহায্য করে কিন্তু অংশ নেয় না, অপরিবর্তিত থাকে। আর এনজাইম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় কিন্তু না, পরিপাকে সাহায্য করে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। ভালো করে বলো একটু আরেকবার। এটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের পড়া কিন্তু এখানে মুখস্থ হয়ে গেল। আমাদের বাসার কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে তোমার নিউরনের ছবিটা অঙ্কন করে পাঠাবে, আর এনজাইম কি, এনজাইমের ধর্মটা লিখবে। এনজাইম কি, এটা লিখবে। আর কি বললাম আমি? স্নায়ু কোষ, কোষের চিহ্নিত চিত্র। লালা না, এই দুটা থাকবে হোমওয়ার্ক, আর এটাও তোমরা পড়ে আসবে। লালা কি, এটা পড়ে আসবে। এটা আমি তোমাদেরকে ধরবো। লালা হলো একটা বর্ণহীন তরল পদার্থ যা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমাদের মুখ গহ্বরের পশ্চাতে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। বাস এটুকু লিখলেই হবে লালা সম্পর্কে। আরো লিখতে পারো যে লালাতে নির্দিষ্ট কতগুলো এনজাইম উপস্থিত থাকে। মানে লালাটাও কি হোমওয়ার্কে লিখবো? লিখলে লিখতে পারো। দিয়েই দেন। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নাই। হ্যাঁ, এটা কেন বাকি থাকবে? থাক। তোমরা আশা করি সবাই পারবে আমার মনে হয়। তো ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? না, ম্যাম শিডিউল কয় নাম্বার রুমে দিবে? হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।